নির্জন রাতের আধারের পিচ ঢালা পথ ধরে এগিয়ে যাচ্ছে দুই কপত কপতি জোড়া। নিজের ভালোবাসার মানুষের সাথে থেকেও তাদের মধ্যে বিষণ্ণতা ছড়িয়ে আছে। তাদের মনে এত বিষাদ কেন? ভেতর বাহিরে সৌন্দর্যমণ্ডিত মানুষগুলোর মুখে হাসি নেই, এদের মুখে তো শুধু হাসি মানায়। তুলি, হুম। আর কতদিন প্রতীক্ষার প্রহর গুনবো? যতদিন না আমার জান পাখি ফেরত আসছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তুলির কথায় সায় জানালো তুষার। এছাড়া কি বা করার আছে তার? বিয়ের জন্য প্রিয়তমাকে জোর জবরদস্তি তো করতে পারে না। কাজিন হওয়ার সুবাদে ছোট থেকে কাছে থেকে তুলির যৌবনের প্রেম হওয়ার পর নতুন করে চিনেছে তুলিকে। এতদিনে তো বুঝে গেছে, আর যাই হোক তুলি আর তুলির বন্ধু মহলকে তাদের এই সিদ্ধান্ত থেকে টলানো মুশকিল, আর টলাতেও পারে চায় না তুষার। অপেক্ষা করবে সে যেভাবে তার প্রিয়তমা করছে। তুষার নিজের হাতের মুঠোয় তুলির হাত নিয়ে তন্ময় আর সাউদার থেকে এগিয়ে গেল গাড়ির দিকে। তুলি তুষারের দিকে তাকিয়ে মৃদু হেসে জড়িয়ে ধরে। আই লাভ ইউ ভাইয়া। তুলির মুখে ভাইয়া ডাক শুনে আঁতকে উঠল তুষার। এই মেয়েকে যতবার বারণ করে ভাইয়া ডাকতে ততবারই আরো বেশি করে ডাকে। তুলি ফুলি, তোমাকে কতবার বলি যে আমাকে ভাইয়া ডাকবে না, আমার বুকে ব্যথা করে। তুষারের কথা শুনে তুলি হাসতে হাসতে গাড়িতে গিয়ে বসে। অদ্ভুত তৃপ্তি পায় তার ব্যক্তিগত পুরুষকে রাগিয়ে দিয়ে। তুলির কাণ্ড দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে তন্ময় আর সাউদা। তাদের মতো তন্ময় সাউদা প্রতীক্ষায় আছে, তবে তার থেকেও বেশি ব্যাকুল সেই বহুল প্রতীক্ষিত মানুষ তার আগমনের জন্য, তাকে দুই হাতে আঁকড়ে ধরার জন্য। সাউদা তন্ময়কে উদ্দেশ্য করে বলে, তন্ময়, চল যাই। বেশি রাত করলে ভাইয়া বকে দেবে। ভাবি পাখি তো লেগ পুল করে আমাকে শেষ করে দিবে। তন্ময় এক হাতে সাউদার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে সাউদার গলায় মুখ গুজে দেয়। কতবার বলেছি যে তুই তো করে করে আমার রোমান্টিক মোমেন্টটা নষ্ট না করতে। তোর সাথে আবার রোমান্টিক মুভমেন্ট ভাবলেই আমার হাসি পায়। এই বলে সাউদা তন্ময়ের থেকে নিজেকে ছাড়িয়ে জোরে জোরে হাসতে শুরু করলো। তন্ময়ের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এর জন্যই বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশনে জড়াতে নেই। সে হাই স্কুলে থাকতে ওদের সম্পর্ক, এত বছরের সম্পর্ক, তবু এই মহিলা তুই থেকে তুমিতে আসতে পারলো না। তাই তন্ময় চেষ্টা ছেড়ে দিয়েছে। চল তোরে দিয়ে আসি, তোর পেতনি মার্কা বিদঘুটে হাসি আর সহ্য হচ্ছে না। নিজের হাসিকে বিদঘুটে বলায় সাউদার ও ফিউজ উপরে গেল। এই তন্ময়ের বাচ্চা, আমার হাসি বিদঘুটে? তুই এভাবে বলতে পারলি? আমি কি তোকে কখনো এইভাবে বলেছি? কখনো বলেছি যে তোর বটের ঝুলির মতো চুল দেখলেই মন চায় একবার এপাশ ওপাশ করে টেনে দিয়ে চুলগুলো ছিঁড়ে ফেলি? বলবি না করে তো সব বলেই ফেললি। চুরোচুরি করতে করতে একে অন্যের নীড়ে ফিরে গেল তন্ময় আর সাউদা। ব্যালকনিতে দাঁড়িয়ে মৃদু আলোয় ক্যানভাসে আঁচড় কাটছে আরাবি। এক মনে রং তুলি আঁচড়ে চলেছে ক্যানভাসে। বিকালে আয়াস এর ঘরে ট্রান্সফার হয়েছে আরাবি। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে তার। আয়াসের স্যান্ডাল পারফিউমের কড়া ঘ্রাণ পাচ্ছে, মনে হচ্ছে আয়াস আশেপাশে আছে। আরাবির মনোনিবেশ করে একটু সমস্যা হচ্ছে। তখনই ঘরে প্রবেশ করে আয়াস। বরাবরই ফিরতে তার রাত হয়, তবে আজ ঘরে এসে সেই স্তব্ধ হয়ে গেছে। সে ভুলেই গেছিল আজ ঘরে তার সদ্য বিয়ে করা বউ আছে। তার একটু সান্নিধ্য পাওয়ার জন্য হলেও তাড়াতাড়ি আসা উচিত ছিল। নিজেকে বকতে বকতে আয়াস ঘরে এদিক সেদিক দেখছে, আরাবিকে কোথাও দেখতে না পেয়ে ব্যালকনিতে উকি দেয়। হ্যাঁ, আরাবি সেখানেই আছে। দিনের পরে পরে থাকা জিন্স আর কুর্তি প্যাল্টে ঢিলা ঢালা ওভার সাইজ একটা টি শার্ট আর প্লাজো পরেছে। কাঁধ পর্যন্ত চুলগুলো মৃদু বাতাসে উঠছে। আয়াস শুকনো একটা ঢোক গিরে এগিয়ে গেল আরাবির দিকে। কিছু একটা আঁকছে সে মনোযোগ দিয়ে। আরাবির মনোযোগ আকর্ষণ করতে হালকা কাশি দিল আয়াস। আরবি ঘাড় ঘুরিয়ে দেখে আয়াস তার পেছনে। আরবি ভদ্রতার খাতিরে হালকা হাসল। আয়াসও আরবির পাশে গিয়ে দাঁড়ালো। কি আঁকছো? কথা শেষ করে আয়াস ক্যানভাসে তাকাতেই থমকে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। এটা এটা তো আয়াসের অবস্থা বুঝে মৃদু হাসল আরবি। শুধু ছবি দেখে এই অবস্থা না জানি সামনে দেখলে কি করত। এটা আমার শায়র, সৌহার্দ্য শায়র খান। ওকে তো একদম আমার মতো দেখতে। হ্যাঁ, আপনার মতো দেখতে, তবে একটু আলাদা। এই জন্যই দুজনকে চেনা যায়, না হলে সবাই গুলিয়ে ফেলতো। এত মিল কি করে? আমিও এটাই ভাবি। তবে বিজ্ঞান বলে একরকম দেখতে আম, কয়েকজন মানুষ হয়। সেজন্য এত মিল? তবে তুমি খুব সুন্দর আঁকো, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ, তবে আপনার একটু সমস্যা হতে পারে। কেন? রুম শেয়ার করতে 2-1 দিনেই বুঝতে পারবেন আমার সাথে ঠিক রুম শেয়ার করা যায় না। ক্লান্ত নিশ্চয়ই। আমি লাইট অফ করে দিচ্ছি।
আরবি ঘরে যেতে নিলেই আয়াস হাত টেনে ধরে। আরবি অবাক হয়ে পেছনে ফিরলে দেখে আয়াস মুচকি হেসে দাঁড়িয়ে আছে। ক্লান্ত ছিলাম, তবে হৃদয় রানীর সামান্যের সান্নিধ্যে তা চলে গেছে। নাও আই এম অ্যাবসলিউটলি অল রাইট। আর একটু দাঁড়াবে আমার সাথে প্লিজ? আরবি অবাক না হয়ে পারে না। দুটো মানুষ শুধু দেখতে একরকম নয়, তাদের স্বভাব চরিত্র একরকম। কি আকুল আবেদন! আরবি তো সেদিন রাতেই বলেছিল তার সব অধিকার দিয়েছে, কখনো বাধা দেবে না। তাও কি আকুল আবেদন জানাচ্ছে সে। আরবি কিছু না বলে আয়াসের পাশে গিয়ে দাঁড়ালো। তার হাত এখনো আয়াসের হাতের মুঠোয়। দুইজনই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে আরবি বলে, আপনাদের অনেক মিল জানেন। আপনারা দুজনই বিনা বাক্যে আমার মেনে নেন সব কথা। এই জন্যই শায়রকে আমি কত জ্বালিয়েছি। বেচারাকে হসপিটালে খাটুনি করে ফ্যামিলি বিজনেসের দিকে নজর দিয়ে আবার আমার মতো ঘূর্ণিঝড়ের ফরমায়েশ পূরণ করতে হতো। যখন তখন আমার বাড়ির সামনে আসতে হতো, কারণ আমি তাকে দেখব। কোনো ভিডিও কল চলবে না, তাকে আমি সামনে থেকে দেখব, 2 হাতে আঁকড়ে ধরবো। বেচারা ক্লান্ত শরীর নিয়ে ড্রাইভ করে এত দূর আসতো। আমার পছন্দের বই, ফুল, চকলেট, ললিপপ, ফুচকা, আইসক্রিম, ঝালমুড়ি স্পেসিফিক জায়গা থেকে কিনতে রীতিমতো যুদ্ধ করতে হতো, তবুও মেনে নিত, কোনোদিন বিরক্ত হয়নি। এত যত্ন নিয়ে কয়জন ভালোবাসতে পারে বলুন তো? আমাকে দেখে নিশ্চিত ভাবি তোমার কষ্ট হয়, তাই না? আরবি হাসতো। এই মানুষটাও তাকে বোঝার চেষ্টা করছে, তার কষ্টের পরিমাপ বোঝার চেষ্টা করছে। আপনারা দুজনই একরকম, শুধু দেখতে একরকম নয়, স্বভাব চরিত্র, কথাবার্তা, আচরণ সব এক। এমনকি কণ্ঠস্বরও। একজনকে দেখে আরেকজনের কথা মনে হওয়াটা স্বাভাবিক, তবে তার কথা মনে হলে আমার অদ্ভুত এক প্রশান্তি হয়। না চাইতেও হেসে ফেলি আমি। আমার কাছে না থাকলেও তার উপস্থিতি আমি অনুভব করি। আমার প্রত্যেকটা নিউরন জানান দেয় সে আছে আমার সাথে। তবে তাকে সামনে থেকে দেখার আকাঙ্ক্ষা, তাকে একটুখানি ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা কখনো মিটবে না আমার। আয়াস এক দৃষ্টিতে তাকিয়ে আরবির দিকে। কতটা ভালোবাসলে এমন কথা বলা সম্ভব? তাকে কি আরবি কখনো এত ভালোবাসবে? এতটা দরকার নেই এর। অর্ধেক ভালোবাসলেও তার মতো সুখী কেউ হবে না এই ধরনীতে। আরবি বুঝতে বোধ হয় আয়াসের মনোভাব। কথা ঘোরানোর জন্য বলল, পরশু মনির জন্মদিন মনে আছে নিশ্চয়ই? আয়াস হতবাক হয়ে চেয়ে আছে আরবির দিকে। তার মায়ের জন্মদিনে বাড়িতে কখনো পালিত হয়নি। আয়াস মাকে অনেক জিজ্ঞেস করেও কোনোদিন বলেনি তার জন্ম তারিখ, তার বাবাও বলেনি। অথচ আরবি জানে তার মায়ের বার্থডে ডেট। আমরা কেউ জানি না আম্মুর বার্থডে ডেট। এই বাড়িতে কোনোদিন পালিত হয়নি। হাজার জিজ্ঞেস করলেও আম্মু আব্বু কেউই বলেনি। তাহলে তুমি জানলে কি করে? আরবি এগিয়ে গেল আয়াসের দিকে, নিজের হাত আয়াসের কাঁধে রেখে বলল, কারণ আপনার আম্মু আমার ফুপি ভাইয়া। আয়াস এবার হয় জ্ঞান হারাবে, না হয় হার্ট অ্যাটাক করবে। এত কিছু তার সহ্য হচ্ছে না। কি বলছে এইসব আরবি? সে জন্মের পর থেকে তার নানুর বাড়ির কাউকে দেখেনি, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আরবি কি করে জানে এইসব? আবার তাকে ভাইয়াও বলছে। আয়াস আরবিকে নিজের আর একটু কাছে নিয়ে এসে কোমর জড়িয়ে ধরে নাকে নাক ঘষে ফিসফিসিয়ে বলল, এই মেয়ে, বড় হই তোমার ভাইয়া কাকে বলছো? জানপান, কলেজে, হার্ট, কিডনি, লিভার সব ডাকবে, তা না ভাইয়া বলছো? দেব না বলছি না, তার মানে দেব না। তুই আমার আদরের ছোট বোন, তো ভাইকে এই হেল্পটুকু করবি না? হাজার দিয়ে দিলেও আমি করব না। আমার সুইট কিউট আপুকে এত বড় বিপদ আমি ফেলবো না। আরে সে তোর ভার্সিটির সিনিয়র আপু, আর আমি তোর নিজেই ভাই। আইসে ঢক। এই মনে তাই না যে তুই আমার নিজের ভাই, এতদিন মনে ছিল না? হ্যাঁ হ্যাঁ, আমার তো সবই মনে থাকে। তোকে আমি অত আদর করি। বৃষ্টি কিছু বলবে তার আগেই আর একজন এর কুটু কুটু পায়ে প্রবেশ করল। বেজায় বিরক্ত হয়ে এই দুই মানব মানবীর প্রতি। এত রাতে তাদের ঝগড়ার জন্য 4 ঘুম উড়ে গেছে, সাথে তার সুইট ড্রিমও ভেঙেছে। আচ্ছ, বিপি কি শুরু করলে বলো তো তোমরা? আগে তো তোমাদেরকে ঝগড়া করার জন্য বাসায় কাক পাখি পর্যন্ত আসতো না, আর এখন তোমরা আমার সুইট ড্রিমে হামলা করেছো। নোমান এগিয়ে গিয়ে করে তুলে নিল অয়নকে। কি মিষ্টি ছেড়ে তাদের দেখলেই করে নিতে ইচ্ছে করে। কিউট ফোলা ফোলা গুলো, লাল গালগুলো টিপে দিতে ইচ্ছে করে। আছে ছোট আব্বু, যে তোমার ঘুম ভাঙার জন্য সরি শোনো। শুধু সরি দেওয়া হবে না। এবার বৃষ্টি অয়নকে এক প্রকার ছিনিয়ে নিল নোমানের থেকে। বৃষ্টিকে তার পাতলা ফিনফিনের শরীর নিয়ে অয়নকে করে নিতে বেশ বুঝতে বেগ পেতে হচ্ছে। বৃষ্টি অয়নের 2 গালে, নাকে কপালে চুমু থেরাপি চালাচ্ছে। তাহলে কি চাইছো না? অয়ন বৃষ্টির কোল থেকে নেমে নিচে দাঁড়িয়ে পড়ে একটু গম্ভীর হওয়ার চেষ্টা করে। আমাকে আমার এত সুন্দর সুন্দর ড্রিম ভেঙে এখন বুঝো কি চাই?
বলছো কি চাই? আপাতত একটু ঘুমাতে চাই। আয়নার খুব ঘুম পাচ্ছে। তোমরা প্লিজ ঝগড়া থামাও। আর কি চাই সেটা বড় লিস্ট বানিয়ে তোমাদের হাতে তুলিয়া দিব। অয়ন নিজের কথা শেষ করে চলে যায়। ভাবটা এমন, সে একজন রাজা আর নোমান বৃষ্টির তার হুকুমের দাস। অয়ন চলে যেতেই বৃষ্টি আর নোমান একে অপরের মুখ চাওয়াচাই করে সমস্বরে হেসে ওঠে। কি পরিমাণ দুষ্টু এই ছেলে! নিস্তব্ধ রজনী পেরিয়ে ব্যস্ত দিনের শুরু। সূর্য মামা পূর্ব দিকে উঁকি দিতে শুরু করেছে। ভোরের আকাশের কোণে গোলাকৃতি লাল সূর্য দেখে বোঝা যাচ্ছে আজ দারুণ দাপট দেখাবে সে। চৌধুরীরা নিজ নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে কিছুক্ষণের মধ্যেই। আবিরের ব্যস্ত দিন কাটছে আজকাল। নতুন ব্যবসা শুরু করতে চলেছে চৌধুরীরা, যেটার পুরো দায়িত্বে আছে আবির। বেচারা দম ফেলার ফুরসত পাচ্ছে না। এই ভোরেই সে বেরিয়ে পড়েছে কাজের সাইডে। আজ নতুন অফিসের উদ্ভাবন, আজকেই আর কাল প্রথম ইনভেস্টরের সাথে মিটিং। আবির ব্যতীত সবাই এখনো ঘুমে, আর আফসানা বেগম নিত্যদিনের মতো রান্না করে সকালের রান্না করছেন। অদ্রি বিছানায় গড়াগড়ি খাচ্ছে সারা রাত, ঘুম হয়নি বেচারির। একদিন এক পলকে দেখা সেই শ্যামপুরুষ ঘুম কেড়ে নিয়েছে তার। আজকে অদ্রি পণ করেছে যে করেই হোক আরবির কাছে তুর্যের ব্যাপারে জিজ্ঞেস করবে। ওইদিকে অন্তি ঘুমে ঝুরু ঝুরু অবস্থাতেও প্রেমালাপে ব্যস্ত। ফোনের ওপাশে তার প্রেমিক পুরুষ শুভয়ের সাথে কথায় মগ্ন সে। দিন দুনিয়ার খেয়াল তা নেই। আয়াস সদ্য ঘুম থেকে উঠেছে। উঠেই পাশে তার ঘুমন্ত ব্যক্তিগত নারীকে দেখে মুগ্ধ হয়। আরবি এখনো গভীর ঘুমে। তার খুলে রাখা চুলগুলো আঁচড়ে পড়ছে বারবার। ঘুমের জন্য মুখটা তৈলাক্ত দেখাচ্ছে। একটু পরপর ওষ্ঠায় কেঁপে কেঁপে উঠছে। আয়াস মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এমন একটা সকালের স্বপ্নই তো সে দেখত। কাল রাতেই আয়াস অবগত হয় আরবির স্লিপিং পিল নিয়ে ঘুমানোর ব্যাপারটা। অনেক রাত করে পিল নেওয়ার দরুন এখনো ঘুমে সে। তাই আয়াস আর আরবিকে ডাকলো না। একটু এগিয়ে গিয়ে আরবির এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে কপালে ওষ্ঠ ছোঁয়ায়। তার রহস্যময়ী রমণীর রহস্য একটু একটু করে উন্মোচন হচ্ছে, আর আয়াস ততই স্তব্ধ হচ্ছে। সময়ের ওপর ছেড়ে দিয়েছে তাদের সম্পর্ক। এখন আয়াস আর কোনো রহস্য উদ্ঘাটন করতে চায় না। সময় হলে একটু একটু করে সব জানবে। আরবিকে স্বাভাবিক হওয়ার সময় দিচ্ছে। আয়াস আরবিকে দেখে অবাক হয়। অন্য কাউকে ভালোবাসার পরও তাকে মেনে নেওয়ার চেষ্টা করছে, মানিয়ে চলার চেষ্টা করছে। বিয়েটাকে সম্মান করছে, তার অনুভূতিকে সম্মান করছে। আরবি সায়র নামের কোনো ছেলেকে ভালোবাসে শুনে আয়াস ভেবেছিল আরবি এই বিয়ে কখনো মানবে না। বাংলা সিরিয়ালের নায়িকাদের মতো বলবে, এই বিয়ে আমি মানি না, আপনি আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না, আমি অন্য কাউকে ভালোবাসি। তারপর আয়াসের জায়গা হবে সোফা কিংবা মেঝেতে। কিন্তু আয়াসকে অবাক করে দিয়েছে আরবি। এতটুকু তো সে বুঝে গেছে, সে ইন্টিমেট হতে চাইলেও আরবি বাধা দেবে না। কিন্তু আয়াস তাড়াহুড়া করবে না, ও ভালোবাসা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। একটা দীর্ঘশ্বাস ফেলে রাবির গায়ে কমফোর্টারটা ভালোভাবে জড়িয়ে বিছানা থেকে ওয়াশরুমে চলে যায়। আজ অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে তার। তীর তীর করে সময় অতিবাহিত হয় আপন গতিতে। নাস্তা করে সবাই যে যার গন্তব্যে বেরিয়েছে। আয়াস বের হওয়ার আগে আরবির থেকে বিদায় নিতে ভোলেনি। আরবিও মৃদু হেসে বিদায় জানায় আয়াসকে। এতদিনে আয়াসের মনে হচ্ছে সে বিবাহিত। আরবি ল্যাবরেটরির উদ্দেশ্যে এখনো বের হয়নি, তার শরীরটা খারাপ লাগছে। আজ ডক্টরের সাথে দেখা না করেই না। তুর্য সেই কবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, আজও সে ডক্টরের শরণাপন্ন হয়নি। নিজের ঘরে সে রেডি হচ্ছে। যদিও আরবি সাজগোজ করে না, একদমই সিম্পল লুকে বের হয় সে। ভাবি আসবো? বাহির থেকে অদ্রির গলা পেয়ে আরবি অনুমতি দেয় ভেতরে আসে। এখনো ঠিকভাবে কথা হয়নি অন্তি অদ্রির সাথে। দুইজনই তার ছোট হলেও অদ্রি একটু বেশিই ছোট। অদ্রি ব্যস্ত পায়ে ভেতরে আসলেও কি দিয়ে শুরু করবে বুঝছে না। ভাবির থেকে দূরত্ব নিয়েই চলে অদ্রি। এক কথায় খানিকটা ভয় পায় সে। যেভাবে আরবি সবার সাথে কথা বলে না, না জানি এই কথা শুনে অদ্রিকে কি বলবে। কিছু বলবেন? এনিথিং সিরিয়াস? অদ্রিকে চুপ থাকতে দেখে আরবি বেশ সিরিয়াস ভাবেই জিজ্ঞেস করে। অদ্রি এতক্ষণ ধরে কথাগুলো সাজিয়ে নিয়েছিল, কিন্তু আরবির আপনি সম্বোধনে আবার এলোমেলো হয়ে গেল। অদ্রি ভেবে পাচ্ছে না সে আরবির ছোট ননদ, বয়সেও অনেকখানি ছোট। তাহলে আপনি সম্বোধন করতে হবে কেন? চুপ কেন? কিছু বলতে চান আপনি? অদ্রি ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি করছে। আরবি হয়তো বুঝলো ব্যাপারটা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একটু হাসার চেষ্টা করলো। ভয় পাচ্ছেন আমাকে? ভয় পাওয়ার কি আছে? বলে ফেলুন যা বলতে চান। আমি বাঘ কিংবা ভালুক না যে আপনাকে খেয়ে ফেলবো, তাই নির্দ্বিধায় বলুন। অদ্রির ভয় কিছুটা কম বোধ হয়।
সে আমতা আমতা করছে। আজ না বলতে পারেও রক্ষে নেই ফিহার, বৃষ্টি তাকে বাঁচিয়ে রাখবে না। আরবির সাথে সরাসরি কথা বলার বুদ্ধিটা ফিহার। প্রাণের সখীর করুণ অবস্থা দেখে এই বুদ্ধি দিয়েছে সে। যেহেতু ভাবির সাথে হাসি মজার সম্পর্ক, তাই এই কথা জিজ্ঞেস করাই যায়। ভাবি ভাবি আসলে আমি বলুন। ভাবি ওই যে তোমার সরি আপনার মানে তোমার আরবির হাসি পাচ্ছে ভীষণ। এই মেয়ে তাকে আপনি সম্বোধন করবে না তুমি সম্বোধন করবে বুঝতে পারছে না। হয়তো আরবির আপনি সম্বোধনের জন্য সে আপনি সম্বোধন করার চেষ্টা করছে, আবার নিজের ভাবিকে আপনিও সম্বোধন করতে পারছে না। আরবি একটু সহজ হওয়ার চেষ্টা করো। বলো অদ্রিকা, শুনছি আমি। অদ্রি একটু হাসার চেষ্টা করো। ভাবি তার একটু একটু নরম হচ্ছে। ভাবি তোমার 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 ওই বন্ধু। কোন বন্ধু? ওই যে সেদিন যে বাড়িতে এসেছিল না, তুর্য। হ্যাঁ। আরবির ভ্রু কুচকে আসে। এই মেয়ে হঠাৎ তুর্যের কথা জিজ্ঞেস করছে কেন? আবার লজ্জাও পাচ্ছে। বয়স কম, এই বয়সে মেয়েরা প্রেমে বেশি পড়ে। সেও পড়েছিল চমৎকার একটা পুরুষের প্রেমে। অদ্রিও কি তাহলে? ভাবতে আরবির মনে লাড্ডু ফুটল। তুর্যকে সে কবে থেকেই বলেছে বিয়ের সাথে কথা, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না। এবার যদি এই বদমাইশটার কোনো গতি হয়। কথা শেষ করো অদ্রি, হঠাৎ তুর্যের ব্যাপারে জানতে চাইছো কেন? ভাবি আসলে আরবি মৃদু হেসে অদ্রির মাথায় হাত রাখে। থাক, বুঝেছি। আমি এই ব্যাপারে তুর্যের সাথে কথা বলবো। আর ড্রেসিং টেবিলের উপরে একটা কার্ড আছে, তুর্যের কন্ট্যাক্ট নাম্বার আছে। ইচ্ছে হলে ফোন দিও, ফ্রি থাকলে ও রিসিভ করবে। সর, আসি, দেরি হয়ে যাচ্ছে আমার। আরবি নিজের কথা শেষ করে বেরিয়ে পড়ল। অদ্রি প্রত্যাশা করেনি আরবির এই ব্যবহারে একটু অবাকি হয় সে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। টেবিলের উপর উল্টা হয়ে পড়ে থাকা কার্ডটা কাপা কাপা হাতে তুলে নিল। কার্ডে তুর্যের ছবি সহ 2টা নাম্বার লেখা। অদ্রি লেখার উপর চোখ দিয়ে আটকে ওঠে। ক্যাপ্টেন তুর্য বেগ। অসভ্য অভদ্র ছগরুটের সার দেখে চলতে পারেন না? সেই আমার সাথে ধাক্কা খেতে হবে নাকি ইচ্ছে করে খান? শয়তানের নানি, একদম আমার চরিত্র নিয়ে টানাটানি করবে না। আমি শুদ্ধতম পুরুষ, আমার চরিত্র ফুলের মতো। আইসে শুদ্ধতম পুরুষ? খ্যা, আমার সাথে এমন আচরণ করলে আমি আপনার চরিত্র নিয়ে শুধু টানাটানি করবো না, টেনে ছিঁড়েও ফেলবো। আবির বৃষ্টির কথা শুনে বেকুব বনে গেল। চরিত্র আবার টেনে ছিঁড়ে ফেলা যায় নাকি? এই মেয়ে, কী সব বলছো? চরিত্র বা ছিঁড়ে ফেলা যায় নাকি? বৃষ্টি নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল। টানাটানি করা গেলে ছিঁড়ে ফেলাও যায়। আবির বুঝলো তার কথা শুনে এমন বেকুব মাকা উত্তর দিয়েছে শয়তানের নানি। আবির এসেছে অদ্রিকে ভার্সিটি থেকে নিতে, আর ভার্সিটি এসেই তার বৃষ্টির সাথে ধাক্কা। আর দেখা মাত্রই শুরু হয়েছে। পুরো ভার্সিটি তাকিয়ে আছে তাদের দিকে। বিনে পয়সায় এমন বিনোদন মিস করবে কেন? আবার অদ্রিকেও খুঁজে পাচ্ছে না আবির। তার এখনও কাজ শেষ হয়নি। অদ্রিকে বাসায় পৌঁছে আবার অফিস দৌড়াতে হবে, লেট হলে চলবে না। উপায় না পেয়ে বৃষ্টিকে জিজ্ঞেস করলো আবির। এই মেয়ে, অদ্রি কোথায়? এমনভাবে জিজ্ঞেস করলে আমি কেন উত্তর দেবো না? তাহলে কিভাবে জিজ্ঞাসা করব? একটু ভালোভাবে, একটু নরম করে জিজ্ঞেস করলে হয়। অদ্রি কোথায় একটু বলবেন মিস? হ্যাঁ প্লিজ। আবির উপায় না পেয়ে দাঁতে দাঁত চেপে প্লিজ বলল। আবির প্লিজ বলাতে বৃষ্টি ভদ্রভাবে বলে দিল অদ্রি অডিটোরিয়ামে আছে, নবীন বরণের জন্য গান প্র্যাকটিস করছে। আবির অডিটোরিয়ামের উদ্দেশ্যে পা বাড়ায়, তবে পেছনে ফিরে বৃষ্টিকে চোখ রাঙানি দিতে ভুলল না। আবিরের দৃষ্টি এমন যে সে দেখে নেবে বৃষ্টিকে। আবিরকে ঘোল খাইয়ে বৃষ্টি মহা খুশি। সে মনের সুখে গুনগুনিয়ে হেঁটে যাচ্ছে। একটু এগিয়ে যেতেই সামনে দেখলো নোমানকে। একা না, তার সাথে একটা মেয়ে আছে। বৃষ্টি আর একটু এগিয়ে গিয়ে দেখলো এটা তার মাহমুদা আপু। নোমান কালকে বৃষ্টির কাছে মাহমুদার নাম্বার চেয়েছে, বৃষ্টি দেয়নি, সেই জন্যই একচোট বেঁধেছিল তাদের। নোমানের নাকি মাহমুদাকে পছন্দ হয়েছে, তাই নাম্বার চেয়েছে। কিন্তু নোমান মাহমুদার চেয়ে 2 ইয়ার জুনিয়র, তাহলে এদের কেমনে কি হতে পারে? নোমান হয়তো মজা করছে এই ভেবে নাম্বার দেয়নি বৃষ্টি। কিন্তু এখন দেখা যাচ্ছে নোমান আদা জল খেয়ে মাহমুদার পেছনে লেগেছে, আর মাহমুদা সাদা মনে জুনিয়রের সাথে কথা বলছে। বৃষ্টি আনমনে আফসোসের স্বরে আওড়ালো, মাহমুদা আপু তুমি এত সরল কেন? স্নিগ্ধ সকাল এখন থেকেই দাপটে দেখাতে শুরু করেছে সূর্য মামা। চৌধুরীরা সকালে নাস্তা করেছে ডাইনিং টেবিলে। আফসানা বেগম সকালে তাদের পছন্দ মতো নাস্তা দিচ্ছে। কিছুক্ষণ পরই ছুটবে তারা নিজ গন্তব্যে। আয়াস আর চোখে বারবার মায়ের দিকে চেয়ে মুচকে হাসছে। তখনই হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো আরবি। সে কোনো রকম ফ্রেশ হয়ে রাতের ড্রেস চেঞ্জ করে নিচে এসেছে। হাতে তার র্যাপিং পেপার দিয়ে মোড়ানো বক্স। দৌড়ে এসে আফসানা বেগমকে জড়িয়ে ধরে।
শুভ জন্মদিন মনি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। লেট করে ফেললাম নাকি? ধন্যবাদ আম্মা। আর আপনি একদম লেট করেননি। একদম আম্মা বলবে না, তোমার আম্মার মতো আমি মোটেও হিটলার না। আর এই নাও তোমার গিফট, তবে পছন্দ হবে কি না বলতে পারছি না। আরবি নিজের হাতের বক্সটা আফসানা বেগমের দিকে বাড়িয়ে দিলে আফসানা বেগম তা সাদরে গ্রহণ করে বলে, তবে মা, আমার তো এইসব কোনো গিফটই চাই না। তাহলে কি চাই? স্রোতকে। আসবে ও মনি, খুব তাড়াতাড়ি আসবে। ওর কাজ শেষ হলেই চলে আসবে। আচ্ছা, আমি অপেক্ষা করব। এদিকে এদের দুইজনের কাণ্ড দেখে আহাদ চৌধুরী আর আয়াস বাদের সবাই হতবাক। আয়াস সেদিন আরাবির থেকে জেনেছিল যে আজ তার মায়ের জন্মদিন। এই উপলক্ষে সে একটা সারপ্রাইজ পার্টিও অ্যারেঞ্জ করেছে। বিয়ের পর প্রথম আফসানা চৌধুরী জন্মদিন উদযাপন করতে চাইলে জাহানারা বেগম অনেক কথা শোনায় আফসানা বেগমকে। এরপর থেকে তার জন্মদিন আর উদযাপন করেনি। ছেলেমেয়েরা অনেক জিজ্ঞেস করেও তিনি আর বার্থডে ডেট বলেনি, আর না আহাদ চৌধুরীকে বলতে দিয়েছে। কিন্তু আহাদ চৌধুরী একাডেমি যে ছোট্ট করে হলেও জন্মদিন উদযাপন করে প্রতি বছর। আবির কি বলবে কিছুই বুঝতে পারছে না। সে বড় মার দিকে তাকিয়ে আছে। তার চাহনি এমন যে, বড় মা তোমাকে কতবার জিজ্ঞেস করেছি, আমাকেও তো বলনি। তাহলে এই মেয়ে জানে কি করে? অন্তি মাকে জিজ্ঞেস করে বসল, আম্মু আজ তোমার জন্মদিন, কিন্তু যেটা আমরা জানি না সেটা ভাবি জানে কেমনে? অন্তির কথায় বাকি সবাই সায় জানালো। তারা একের পর এক প্রশ্ন করছে। নির্জনা চৌধুরী, তানিয়া চৌধুরীও সুযোগ পেয়ে জেরা করতে শুরু করেছে। অদ্রিয়ার চুপ নেই, তার ছোট্ট মাথায় যা আসলো সে তাই বলে বসে। আরে তোমরা চুপ করো, আজ সত্যি বড় মায়ের জন্মদিন। নাহলে তো বড় মা ভাবিকে বলতো আজ তার জন্মদিন না, কিন্তু বড় মা ভাবিকে ধন্যবাদ জানালো, তার মানে দাঁড়ায় আজ সত্যিই তার জন্মদিন। কিন্তু ব্যাপার হচ্ছে বড় মার জন্মদিন আর আমরা সেলিব্রেট করবো না, কোনো বার্থডে পার্টি হবে না। অদ্রির কথায় বাকিরা কিছু বলবে তার আগেই জাহানারা বেগম টিপ্পনি কেটে বলতে শুরু করে, এই বয়সে আবার কিসের জন্মদিন? ও কি ছোট খুকি যে তার জন্মদিন পালন করতে হবে? তাছাড়া ওর কি এই সব জন্মদিন পালনের অভ্যাস আছে? কোন ভিখারির পরিবারের মেয়ে কে জানে? তারা কি কখনো এই মেয়ের জন্মদিন পালন করেছে? কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তেজি কণ্ঠে আরবি জাহানারা বেগমের কথায় উত্তর দেয়, সে একটা সম্ভ্রান্ত রক্ষণশীল পরিবারের মেয়ে, কোনো ভিখারি পরিবারের মেয়ে না। যথেষ্ট ধনাঢ্য ব্যক্তির মেয়ে সে। আপনার বাড়িতে আসার আগে প্রতি বছরই তার জন্মদিন পালিত হতো, আর ধুমধাম করেই হতো, খুব ডাবল সেলিব্রেট করে যাকে বলে। আর এই বয়সে আপনার এত কথা কেন? এক পা তো কবরে দিয়ে বসে আছেন, কোথায় একটু আল্লাহ বিলা করবেন তা না, এখনো জলোচ্ছ্বাসী হয়ে পুত্রবধূদের উপর ছড়ি ঘোরাচ্ছেন আপনি। আপনাকে একদিনই বারণ করেছি না আমার মনিকে হিউমিলিয়েট করতে, তবুও করছেন আপনি। ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। শেষের কথাটা আয়াসের দিকে তাকিয়ে বলে আরবি। আয়াসও বউয়ের কথাই রেশ টেনে বলে, হ্যাঁ দিয়েছ, যথেষ্ট বয়স হয়েছে। হ্যাঁ দিয়েছ, যথেষ্ট বয়স হয়েছে তার। এটাই বৃদ্ধাশ্রমে যাওয়ার সঠিক সময়। তবে বৃদ্ধাশ্রমে টিকতে পারবে বলে তো মনে হয় না। যেভাবে মুখ চলে, বৃদ্ধাশ্রম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের না করে দেয়। আয়াসের কথা শুনে হুহা করে হেসে ওঠে আবির। আবিরের হাসি দেখে অন্তি, অদ্রি, আয়ান, আমান সবাই হেসে দেয়। আর জাহানারা বেগম মুখটা কাচুমাচু করে বসে আছে। বরাবরই আয়াসের কথার উত্তর দিতে পারেন না, একটা অজানা ভয় জেগে বসে। আয়াসের খাওয়া শেষ, সে টিস্যু পেপার নিয়ে হাত মুছতে মুছতে সকলের উদ্দেশ্যে বলে, সন্ধ্যায় সবাই রেডি হয়ে থেকো, আমি এসে নিয়ে যাব। আয়াস চলে গেল নিজ কক্ষে। যাওয়ার সময় ইশারায় আরবিকেও উপরে আসতে বলতে ভুলল না। আরবি উপরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে পেছন থেকে আবিরের বাবা আমজাদ চৌধুরীর কথায় থেমে যায়। আমজাদ চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই আরবি নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর করে, কারণ আপনার বড় ভাবি আমার ফুপি, সে একমাত্র আমার সাথেই অনেক বছর আগে থেকে কমিউনিকেট করতে সক্ষম হয়। আশা করি আর প্রশ্ন নেই, আর থাকলে আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। নিজের কথা দ্বারা বোমা ফাটিয়ে আরবি চলে যায় ওপরে। এদিকে হতবাক হয়ে তার দিকে চেয়ে আছে গোটা চৌধুরী পরিবার। আহাদ চৌধুরী আফসানা বেগমকে প্রশ্নবান থেকে বাঁচাতে একাডেমিতে যাওয়ার তাড়া দিল। আরবি ঘরে যেতেই দেখলো আয়াস কেবিনেট থেকে কিছু ফাইলপত্র বের করে দেখছে। আরবি দরজাটা ভেজিয়ে দিয়ে ভেতরে আসে আয়াসের সামনে দাঁড়ালো। কিছু বলবেন? আয়াস সামনে আরবিকে দেখতে পেয়ে ফাইল রেখে একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আরবিকে কাছে টেনে কোমর জড়িয়ে ধরে গলার ভেতর হাত গড়িয়ে দেয়। কোমল কণ্ঠে জিজ্ঞেস করে, ঠিক আছে এখন? মাথা ব্যথা কমছে নাকি এখনো খারাপ লাগছে? আরবি একটা ফাঁকা ঢোক গেল। কত বছর পর এমন আদুরে কণ্ঠ কেউ তার খোঁজ নিচ্ছে। বছরের পর বছর যাবৎ সে একা থাকে। অসুস্থ হয়ে পড়লে মাইগ্রেনের ব্যথায় মরে গেলেও কেউ দেখার মতো নেই।
আরবি চায়নি যে কেউ থাকুক, কিন্তু এই মানুষটা জোর করেই তার জীবনে এসেছে। এত বছর পর তপস্যা একটু একটু করে ভেঙে দিচ্ছে। এই মানুষটাকে আরবি চাইলেও না বলতে পারে না। কেন এমন হয় শুধু সায়রের মতো ভাই ভাই এই জন্যই কি? এই যে এতটা কাছে দাঁড়িয়ে আছে, আয়েশের জায়গায় অন্য কেউ হলে আরবি নির্ঘাত তার পা ভেঙে পাউডার করে দিত। আরবিকে কিছু বলতে না দেখে আয়াস আবার জিজ্ঞেস করে, শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকি? না না, কমে গেছে মাথা ব্যথা, ঠিক আছি আমি। সত্যি তো? হ্যাঁ সত্যি। আয়েশ একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আরবির মাথাটা নিজের বুকে চেপে ধরে। আরবিও আয়েশের বুকে লেপটে যায়। এই প্রশান্তিটুকুর একটু বেশি প্রয়োজন ছিল। দুইজনেরই কিছু সময় অতিবাহিত হলেই আয়াস আরবিকে বলে, সন্ধ্যায় আম্মুর জন্মদিন উপলক্ষে পার্টি অ্যারেঞ্জ করেছি। কিছু নিকটাত্মীয় আর কয়েকজন বিজনেস পার্টনার আর কাজের কিছু কাছের লোক থাকবে। সন্ধ্যা একটু সময় বের করো। আপনার সহকর্মীরা থাকবেন? আমি যে রাজনীতিবিদদের প্রচুর ঘৃণা করি সেটা কি জানেন? আমার কাছে যদি সব থেকে নিকৃষ্ট কেউ হয় তাহলে সেটা রাজনীতিবিদ। আয়াসের মতো তুখোর রাজনীতিবিদদের বুকে মাথা রেখে এই মেয়ে বলে কিনা রাজনীতিবিদকে ঘৃণা করে। আয়েশের বুকটা ধক করে ওঠে। তাহলে কি আরবি তাকেও ঘৃণা করে? কিন্তু কেন? আয়াস আরবিকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে। রাজনীতিবিদকে কেন ঘৃণা করো? কি দোষ তাদের? মানছি অনেক রাজনীতিবিদ খারাপ, নিজের স্বার্থ হাসিলে রাজনীতিতে নামে, সেজন্য সবাইকে এক পাল্লায় ওজন করবে? সবাই কিন্তু এক হয় না। ঘৃণা করার যথেষ্ট কারণ আছে, তাই করি। আমার অস্তিত্ব কেড়ে নিয়েছে কয়েকজন রাজনীতিবিদ। নিজেদের স্বার্থে আমার সায়রকে কেড়ে নিয়েছে আমার থেকে, আর সবাইকে এক পাল্লা ওজন করছে না। করলে নিশ্চিত আপনারা তো সন্নিকটে থাকতাম না। আয়াস মৃদু হাসে। তার মানে বউ তাকে ঘৃণা করে না। তবে সায়রের কাহিনী জানার ভীষণ ইচ্ছে করছে। তবে এখন জিজ্ঞেস করলে না, আরবিকে পরে সময় করে করবে। আজকে ল্যাবও যাওয়ার দরকার নেই, বাসায় রেস্ট করো। নিচেও যাবে না, মনে থাকবে। আসে এখন। আরবি আয়েশের বুকে থেকে মাথা উঠিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আয়াস আরবিকে ছেড়ে এগিয়ে গিয়ে ফাইলগুলো হাতে তুলে নিয়ে আরবিকে বিদায় দিয়ে দরজার দিকে এগিয়ে গেলে পেছন থেকে আরবির কণ্ঠ পেয়ে থেমে যায়। সাবধানে যাবেন। আয়াস চমকে পেছনে ফিরে। সে হয়তো আরবি থেকে এতটা আশা করেনি। যেতে পা বাড়িয়ে আবার পেছনে ফিরে ছুটে এসে জড়িয়ে ধরে আরবিকে। আরবি তাল সামলাতে না পেরে পড়ে যায় খাটের ওপর আর আয়াস আরবির ওপর। দুইজনই একে অপরের দিকে চেয়ে আছে। আয়াসের ঘোর লেগে যাচ্ছে, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আপনার দেরি হচ্ছে। হোক। আয়াস আরবির ললাটি নিজের তপ্ত ঠোঁট জোড়া ছুঁয়ে দিলে আবেশে আরবির চোখ মৃদে আসে। আয়াস আরবির কম্পিত পাতলা গোলাপি ওষ্ঠের দিকে নজর দেয়। এই মুহূর্তে তার তীব্র আকাঙ্ক্ষা এই কম্পিত ওষ্ঠের কম্পন অনুভব করতে। নিজের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে উদ্যত হলে আরবি থামিয়ে দেয়। আয়াস প্লিজ, আই নিড সাম টাইম। আরবির কথায় আয়াসের ঘোর কেটে যায়। তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে যায়। আয়াস নিজেকে মনে মনে হাজারটা গাড়ি দিচ্ছে। সে কি এমন বেকুবের মতো আজ কাজ করতে পারলো? এখন আরবিকে ফেস করবে কি করে? যদি আরবি তাকে ভুল বোঝে? আর 5 জনের মতো বউয়ের সাথে জোর জবরদস্তি তো করতে পারে না সে। আয়াস পেছনে ঘুরে ছোট্ট করে সরি বলে বেরিয়ে যায়। আরবি খাটে বসে আয়াসকে পর্যবেক্ষণ করছে। এখনো কাঁপছে সে, চোখ পানিতে ভরে এসেছে। কত বছর পর চোখে পানি জমল তার। মাম্মা কি হয়েছে? আমি রুমে গেছি তো আজ লক করা ছিল না, তাই গেছে। রুমটা কি সুন্দর, আমাদের বাড়ির সব থেকে সুন্দর রুম। তাই তা ওই সব সময় এমন তালাবদ্ধ থাকে কেন? অয়ন বাবা আর কখনো এই রুমে যাবে না, লক খোলা থাকলেও যাবে না। তোমার পাপা জানতে পারলে খুব ক্ষেপে যাবে, তোমাকে বকবে। এমনি গায়ে হাত তুলতেও দ্বিধা করবে না, মনে থাকবে আমার কথা? পাপা কেন খেপে যাবে? ওই রুমে কি সুন্দর একটা মেয়ের ছবি। মেয়েটা কি সুন্দর মামা, জানো? কত লম্বা লম্বা চুল। পাপার সাথে অনেকগুলো ছবি আছে। পাপার গলা জড়িয়ে ধরে আছে ছবি। ওই সুন্দর আন্টিটা কে মাম্মা? পাপার মতো রাগীর লোকের গলা জড়িয়ে ছবি ওঠে, কি সাহস! মিমের চোখ ছলছল করে ওঠে অয়নের কথা শুনে। এখন কিভাবে উত্তর দেবে ছেলের প্রশ্নের? কেমন করে বলবে এই সুন্দরী আন্টি তোমার পাপার জীবনের থেকেও মূল্যবান তার কাছে? কি করে তার পরিচয় দেবে? বাবা, ওই রুমে যাওয়ার অনুমতি তোমার পাপা কাউকে দেয় না। দেখোনি কেউ যায় না ওই রুমে। আর প্রশ্ন করবে না এই নিয়ে, করলে আমি খুব কষ্ট পাবো। তুমি কি আমাকে কষ্ট দিতে চাও বাবা?
আর করবে না এই নিয়ে প্রশ্ন। অয়ন না সুযোগ মাথা নেড়ে, অর্থাৎ সে করবে না। অয়ন ছেলের কপালে একটা চুমু দিয়ে করে তুলে নেয়। ছেলেটা দুষ্টু হলেও খুব বুঝদার। দাদু দাদুন, ছোট দাদুন, ফুপে, চাচু, সবাই কোথায় মাম্মা? সবাই তোমার ফুপি দাদুনের বাসায় গেছে, সেখানে অনুষ্ঠান। তারপরে আমরা কেন গেলাম না? কারণ তোমার পাপা তোমার ফুপি দাদুনকে একদম পছন্দ করেন না, তাই আমাদের যাওয়ার অনুমতি নেই, আর আমিও যেতে চাই না। তাহলে আমরা বাড়িতে বসে থাকবো? অয়ন অভিমানী সুরে কথা বলে। অয়নের কথা বলার ভঙ্গি দেখে হেসে ফেলে মিম। তার ছেলেটা এত কিউট, এত মিষ্টি দেখতে। তার এই ছেলে বড় হলে বৌমাদের লাইন লেগে যাবে বাড়ির সামনে। মিম অয়নের ফোলা ফোলা রক্তিম গাল টেনে বলে, না বাবা, আমরা অনেক ঘুরবো আজ। পার্কে যাব, তোমার পছন্দের কার্টুন সিরিজ দেখব, বাইরে লাঞ্চ ডিনার সব করে বাড়িতে আসব। একটু পর তোমার পাপা এসে নিয়ে যাবে আমাদের। ততক্ষণে তুমি কি ড্রেস পরবে সিলেক্ট করে নাও, কেমন? মিমের কথা শুনে অয়ন খুশি মনে দৌড় লাগায় তার ঘরের দিকে। মিম একটা দীর্ঘশ্বাস ফেলে। আহির রোজ রোজ ওই রুমে আসবে, তার লক করতে ভুলে যাবে। আর কেউ ভুল করেও এই রুমে প্রবেশ করে তার ইন্নালিল্লা করে দেবে। গোধূলি বেলা, সূর্য অস্ত গিয়েছে কিছুক্ষণ, কিন্তু আকাশে তার রেশ এখনো ছড়িয়ে। আকাশে পূর্ব দিকে লাল আভা ছড়িয়ে আছে। দূর থেকে ঠান্ডা বাতাস বয়ে আসছে, হয়তো বৃষ্টি হচ্ছে কাছাকাছি কোথাও। পরিবেশটা শীতল, স্নিগ্ধ, মনোরম। এই পরিবেশে ঘুরতে বের হয়েছে সায়ন, মেহু আর তাদের ছোট্ট মেয়ে সারা। তারা এখন একটা অ্যামিউজমেন্ট পার্কে আছে। সারা কোনোভাবেই শান্ত হয়ে থাকছে না। কুটুকুটু পায়ে দৌড়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। 3 বছরের বাচ্চা মেয়ে সে, আর তাকে সামলাতে হিমশিম খাচ্ছে মেহু আর সায়ন। সারা হাঁটু অবধি একটা লাল ফ্রক পরে আছে, আর চুলগুলো তালগাছ জুটি করা। দুধে আলতা বদনে লাল ফ্রক পরিহিত সারাকে একটা পুতুল মনে হচ্ছে। সায়ন সারা এর হাত ধরে মেহুর কাছে নিয়ে আসে। মেহু পাখি, সারাকে ধরো, আমি একটা ইমার্জেন্সি কল করে আসছি, ওকে? মেহু কিছু বলবে তার আগের সারা ভাঙা ভাঙা বলিতে বলতে শুরু করলো, মাম্মাম পাখি, তুমি পাপাকে একটুখানি দাও, আমি ইঞ্জেসি দয়ে আছি, ওতে? সারা হাতের আঙ্গুল দিয়ে ধরার পরিমাণটা দেখালো। সায়ন মেহু একে অপরের দিকে অসহায়ের মতো চেয়ে আছে। এইটুকু মেয়ে এখনই এমন, ভবিষ্যতে হ্যান্ডেল করবে কি করে? মেহু সায়নের দিকে তাকিয়ে হিসিয়ে বলে, একদম বাপের হাড়ে বজ্জাত হয়েছে। আমি ভেবে পাই না আমার মেয়ে এই লেভেলের বজ্জাত হয় কি করে। এখন বুঝি মেয়ের বাপই তো বজ্জাত। বজ্জাতের মেয়ে ভালো হবে কি করে? থাকো তোমরা বাপ পেটে, আমি গেলাম। মেহু কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে হেঁটে চলেছে। তার ভাব ভাব দেখে মনে হচ্ছে যে সে হেঁটেই বাড়ি চলে যাবে, তার কোনো গাড়ির প্রয়োজন নেই। মেহু হেঁটে চলেছে আর তার পিছে বাপ বেটি অপরাধীর মতো এগিয়ে আসছে। তাদের ভাবটা এমন যে তারা কোনো চুরি করে মেহুর কাছে ধরা পড়েছে, আর মেহু তাদের শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড দেবে। সায়ন বুঝতে পারে না হঠাৎ রেগে যাওয়ার কি হলো, আর মেয়ে কিছু করলে বাপের দোষ হবে কেন? এই তো সারা মায়ের মতো ছিচকাদুনে হয়েছে। এই নিয়ে কি সায়ন কখনো কিছু বলে? কখনো না। সায়ন আপন মনে বিড়বিড়ালো, মায়া মানুষ অদ্ভুত এক প্রাণী। মেহু একটু এগিয়ে যেতেই আপনা আপনি তার পা জোড়া থমকে গেল। মেহুর সামনে মিম দাঁড়িয়ে, আর মিমের পাশে আহির, অয়ন। এক শহরে থাকে দুই কাজিন, বেস্ট ফ্রেন্ড, তবুও তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। একসময় তারা দুইজন একসাথে এই শহরে মুক্ত পাখির মতো ডানা ঝাপটেছে। এখন নিয়তি তাদের এমন পরিস্থিতিতে এনেছে দুইজনের মধ্যে কথাটাও হয় না। মিম মেহু একে অপরের দিকে তাকিয়ে, একজনের চোখে অসহায়তার ছাপ আর অন্যজনের তীব্র ক্ষোভের। মেহু মিমকে উপেক্ষা করে যেতে নিলে মিম পথ আটকে দাঁড়ায়। মেহু, আমার কথাটা শোন বোনু, প্লিজ। আমি কারো বোন না, সামনে থেকে সরে দাঁড়া। মেহু প্লিজ। মেহু পাশ কাটিয়ে হাঁটা শুরু করলে সারার কান্না শুনে থেমে যায়। সারা দৌড়ে মেহুর কাছে আসতে গিয়ে পড়ে যায়। মেহু সায়ন এগিয়ে গিয়ে মেয়েকে তুলতে উদ্যত হলে তার আগে অয়ন চলে যায়। অয়ন সারায়ের এক হাত টেনে ধরে। এদের কাণ্ড দেখে বাকি সবাই থমকে গেছে। ফ্যাল করে দেখা ছাড়া এই মুহূর্তে আর কিছুই করতে পারছে না। অয়ন তার হাফ প্যান্টের পকেট থেকে টিস্যু বের করে সারায়ের চোখ মুছে দেয়। একটা বাচ্চা কাঁদছে, আর একজন তার চোখ মুছিয়ে দিচ্ছে, গায়ে লেগে থাকা ময়লা পরিষ্কার করছে অপটু হাতে। অয়ন সারাকে উদ্দেশ্য করে বলে, এই বারবি ডল, তুমি কাঁদছো কেন? ব্যথা পেয়েছো? তুমি দেখতে পারো না শালা ব্যথা পেয়েছি? অয়ন সারার ভাঙা ভাঙা অস্পষ্ট কথা বোঝার চেষ্টা করছে।
বুঝতে না পেরে কয়েকবার চোখের পলক ঝাপটায়। মূলত সে বোঝার চেষ্টা করছে সালা কালোর নাম হয় বৃষ্টি ফুপি আর নোমান চাচু ঝগড়া করলে তো একে অন্য সালা বলে, তাহলে এই মেয়ে নিজের নাম সালা বলছে কেন? বার কয়েক ভাবার পর বুঝতে পারলো এই মেয়ে রকে ল বলছে, তার মানে এই বারবি ডল এর নাম সারা। অয়ন আবার নিজের বাম পকেটের ভেতরে হাত গলিয়ে একটা চকলেট বের করে সারার দিকে বাড়িয়ে দিল। এই নম্বর বিডল চকলেট, এটা খেয়ে দেখো বেটা, ফিনিশ হয়ে যাবে। সারা হাত বাড়িয়ে অয়নের থেকে চকলেটটা নিল। সে খুশি হয়ে অয়নের গালে টুপ করে চুমু বসিয়ে দিল। মিম, আহির, সায়ন, মেহু স্তব্ধ হয়ে গেছে। এরা তো একে অপরকে চিনেও না, তবুও কি স্বাভাবিকভাবে মিশছে মনে হচ্ছে জন্মের পর থেকে এরা একে অপরকে চেনে। মেহু এগিয়ে গিয়ে সারার হাত ধরে, কিন্তু তার মাতৃ মন অয়নের মতো কিউট বাচ্চাকে উপেক্ষা করতে পারে না। মেহু অয়নের মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু খেয়ে সারাকে নিয়ে চলে যায়। আর পিছে সায়ন এক পলক মিম আহিরের দিকে তাকিয়ে ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে সামনে পা বাড়ায়। যাওয়ার আগে অয়নকে আদর করতে ভোলে না। অয়ন এগিয়ে আসে মাম্মা পাপার কাছে। পাপা, ওই বারবি ডলটা চলে গেল কেন? আমি খেলবো তো ডলটার সাথে। অয়ন মুখ ফুলিয়ে কথাটা বলে। মিম আহিরকে কিছু বলতে না দিয়ে অয়নকে বুকে জড়িয়ে ধরে। আহির মিম এর থেকে ছেলেকে নিয়ে কোলে তুলে নেয়। অয়নের দুই গালে চুমু খেয়ে আদরে কণ্ঠে বলে, ডলটা তোমার চাই? হ্যাঁ চাই তো। ওকে ওকে, বড় হও, তুলে নিয়ে আসবো আব্বু ওকে। মিম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে বাপ বেটার দিকে। এইটুকু ছেলেকে এই লোক বলছে ডল তুলে এনে দেবে। মিম আফসোসের সুরে বলে, তাকেই তো তুলে এনে বিয়ে করেছে, ছেলেকে বৌমা তুলে এনে দেবে স্বাভাবিক, তবেই তার ছেলে বাপের থেকে এক ধাপ ওপরে। বড় হলে সে নিজেই তুলে আনবে, সাপোর্ট হিসেবে বাপকে পাবে। এই যা। সন্ধ্যা হতেই আয়াস এসে সবাইকে নিয়ে গেছে প্যালেস ব্লু মুনে। সেখানে আফসানা বেগমের জন্মদিন উপলক্ষে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছে আয়াস। আয়াস যে এমন কিছু করবে সেটা সবার ধারণার বাইরে। হিসেব মতো আয়াসও জানতো না আফসানা বেগমের জন্মদিনের কথা, তাহলে এত সব অ্যারেঞ্জ করলো কি করে, গেস্টদের আগে ইনভাইট করলো কি করে? এমন কিছু প্রশ্ন থেকেই যায়। আয়াসের কাজে সবাই খুশি হলেও জাহানারা বেগম মুখে কুরু পেটে আছেন। এই সব তার কাছে ন্যাকামো লাগছে। ইতিমধ্যে অনেক গেস্ট আসতে শুরু করেছে। চৌধুরীরা সুন্দর করে সবাইকে স্বাগতম জানাচ্ছে। আবির আর আয়াসের অ্যাসিস্ট্যান্ট বীর এসে অপরের সাথে লেপ্টে আছে। নিজেদের মধ্যে আলোচনা করছে তারা কিছু একটা নিয়ে। আয়াস সবার সাথে আরবির পরিচয় করিয়ে দিচ্ছে। আরবি ভদ্রতার খাতিরে সবার সাথে টুকটাক কথা বলছে। অদ্রি আর অন্তি একে অপরের ছবি তুলতে ব্যস্ত। এত সেজে গুজে কী লাভ যদি কয়েকটা ছবি তুলে এফবিতে পোস্টই না করতে পারে। আয়ান আমান দুইজনই একই রকম সেজেছে। দুজন জমজ হওয়ায় আবার একরকম গেট আপ নেওয়ার আলাদা করা মুশকিল হয়ে পড়ছে। আফসানা চৌধুরী, নির্জনা চৌধুরী, তানিয়া চৌধুরী এক জায়গায় বসে আছে। আফসানা বেগম রীতিমতো অবাক হয়েছে ছেলে তার সম্পর্কে এত কিছু ভেবেছে। ভাবতেই তার মনটা পুলকিত হচ্ছে। আয়াস অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে আবির আর বীরকে। আরবিকে অন্তির পাশে দাঁড়াতে বলে আবিরদের কাছে এগিয়ে গেল। এই তোরা দুটো তখন থেকে দেখছি একে অপরের সাথে লেপ্টে আছিস, ব্যাপার কি বলতো? সিস্টেম সব ঠিকঠাক তো তোদের? গেটে না তো আবার? নাহলে তো মাখামাখি কেন তোদের? আয়াস যে ছোট ভাইকে এমন কথা বলবে বীর হয়তো আশা করেনি। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বীরের এই ঠোঁট কাটা ঘাড় তেরা লোকটাকে সারাদিন সহ্য করতে হয়। আবির ভাইয়ের দিকে একবার তাকিয়ে ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলতে শুরু করে, সুন্দরী বউ ঘরে থাকতেও তুমি যে সিঙ্গেলদের মতো জীবন পার করে বেশি বেশি কথা বলছো না ভাইয়া, তুমি কন্ট্রোলে থাকো কি করে? তোমার সিস্টেম ঠিকঠাক তো? কোনো সমস্যা থাকলে বলো, কলিকাতা হার্বাল চিকিৎসার ব্যবস্থা করি। আর নয় হতাশা, আর নয়। আবির নিজের কথা শেষ করতে পারল না, তার আগে আয়াসের দুই মন ওজনের কিল পড়ে তার পিঠে। আয়াস হিসিয়ে আবিরকে বলে, আপনাকে অবগত করার জন্য জানানো হচ্ছে আবির বাবু, আমি মোটু সিঙ্গেল লাইফ লিড করি না। বউ আমার যথেষ্ট গুরুত্ব দেয়, আমার বউকে ঘুমায়, আমার জন্য রাত জেগে অপেক্ষা করে, কিসমিসও হয় মাঝে মাঝে। আবিরের কাশি উঠে গেছে আয়াসের কথা শুনে। বীরের অবস্থাও একই। আবির কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার না কিছু ভাবি তার ভাইকে মেনে নিচ্ছে। আবির আয়াসকে কিছু বলবে তার আগেই একজনের চিৎকারে থেমে গেল। সবার নজর গিয়ে পড়ল কালো স্যুট বুট পরা কম বয়সী বেশ সুদর্শন একটা ছেলে। আরবির সামনে গিয়ে সে রীতিমতো লাফালাফি করছে। আয়াস আর সহ্য করতে পারল না, তড়িঘড়ি ছুটল আরবির দিকে। আবির রাও ছুটল আয়াসের পিছে। ছেলেটা এখনো অনবরত কথা বলছে।
মিষ্টি আপু, তোমাকে এত বছর পর এখানে দেখব আমি ভাবিনি। আমার যে কি খুশি লাগছে। কেমন আছো তুমি? তুই আগে শান্ত হ। কি করে শান্ত হব? কতদিন পর তোমাকে দেখলাম। ভাইয়া কোথায়? দেখছি না কেন? দুজন একসাথে এসেছো নিশ্চয়ই। রাত, তুই আমাকে কথা বলার স্কোপ তো দিবি, তারপর তো আমি বলবো, তাই না? তখন আরাবির পাশে এসে আয়াস দাঁড়ায়। এতক্ষণ সব কথাই শুনেছে সে। আয়াসকে দেখেই রাহাতের চোখ চড়ক গাছ। সে আয়াসকে বলতে শুরু করলো, আরে ব্রো, আপনি কি সায়র ভাইয়ার কাজিন? একরকম দেখতে আপনাদের। ভাইয়ার কোনো সিবলিংস নেই, তাই কাজিন বললাম। ঠিক বলেছি না? রাহাত নিজের মতো কথা বলে যাচ্ছে। রাহাতের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে সে রাহাতকে থামানোর চেষ্টা করছে, কিন্তু রাহাত থামছে না। আরে আপু, তোমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করে নিয়েছো? আরাবির ছোট্ট উত্তর, না। তাহলে কবে করবে? জনগণ আর কত তোমাদের মাখো মাখো পিরিত দেখবে। এই যে ব্রো, আপুদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে পারছেন না? জানেন দুইজনই কত বেকুল হয়ে থাকে। শেষের কথাটা আয়েশের দিকে তাকিয়ে বলে। আয়েশের মুখভঙ্গি গম্ভীর, পারে না রাহাতের ঘাড় মটকে দিতে। এই ছেলের কথা গেস্টরা শুনলে মান সম্মান আর থাকবে না। যদিও এদিকটার বাড়ির লোক ছাড়া কেউ নেই, তবুও কখন যে কে চলে আসে। এদিকে এ ছেলে থামছে না। রাহাত তার পাশে থাকা মেয়েটাকে বলতে শুরু করে, শায়লা জানো, একদিন কলেজে গিয়ে দেখছি মিষ্টি আপু ভেটকি মাছের মতো ভেটকাচ্ছে। আমি আপুকে জিজ্ঞেস করছি আপুর কি হয়েছে। আপু বুকে হাত দিয়ে বলেছে, আই সি মাই ম্যান ইন ব্ল্যাক অ্যাটিটিউড। আহ, ভাবো একবার, কালো ড্রেসে দেখেই এমন ভেটকাবে। তুই থামবি রাহু? একদম। এইসব চিপ নামে ডাকবে না আপু। আর এক মিনিট। রাহাত মিষ্টির কাছে এগিয়ে এসে চুলে হাত দিয়ে বিস্ময় নিয়ে বলে, আপু, তোমার চুল কোথায় গেল? এই অবস্থা কেন? আরাবির নির্লিপ্ত জবাব, কেটে নিয়েছি। কেটে নিয়েছো মানে? এত লম্বা চুল কেটে নিলে? ভাইয়া কিছু বলেনি? তোমার একটু চুল পড়লেই তো সে কি করবে দিশে খুঁজে পায় না। রাহাতের কথা শুনে জাহানারা বেগম টিপ্পনি কেটে বলে, এমনভাবে কথা বলছো যেন ওর কোমরে ছাপানো চুল ছিল। না, কোমর ছাপানো না, হাঁটু ছাপানো দীঘল কালো চুল ছিল। এমন নিষ্ঠুরের মতো প্রিয় চুলগুলো কেটে নিলে? রাহাতের কথা শুনে আয়াস আরাবির দিকে তাকায়। আরাবির বলেছিল একাডেমি যে গিয়ে রাবির বাড়িতে পরিহিত লম্বা খোলা চুলে আরাবির ছবি দেখেছে। তাহলে কেন চুলগুলো কাটলো আরাবি? সময় যাচ্ছে তরতরিয়ে। সন্ধ্যা পেরিয়ে এখন রাত। সবার মধ্যে পিনপতন নীরবতা, যেন কেউ কথা জানে না, সবাই বোবা। ওদিকে গেস্টরা নিজেদের মধ্যে কথা বলছে, কেউ কেউ বুফেতে খাবার খাচ্ছে। সময় স্বল্প নিয়ে এসেছেন তারা, হয়তো এক্ষুনি বেরিয়ে পড়বে। আর এদিকে রাহাতের মুখ অনবরত চলছে। সে সায়র আর আরাবির প্রণয় সম্পর্কে সবাইকে বলছে। মূলত সে বোঝাতে চাচ্ছে ওদের সম্পর্কের গভীরতা। রাহাত কলেজে ভর্তি হওয়ার পর ওর বাবা বিদেশে পাঠিয়ে দেয়। হয়তো পড়াশোনার শেষ করে কিছুদিনই এসেছে বাংলাদেশে। রাহাতের পাশে থাকা মেয়েটি রাহাতকে থামাতে চাইছে, কিন্তু সে থামছে না। উল্টো আয়াসকে বলছে আরাবিকে সায়রের সাথে বিয়ে দিতে। রাহাত এখনো অবগত নয় আয়াস সম্পর্কে। দীর্ঘদিন দেশের বাইরে ছিল সে। আরাবি এবার আর চুপ থাকতে পারল না। রাহাতকে তো থামাতে হবে। যতই হোক আয়াস তার প্রেজেন্ট হাজবেন্ড, এভাবে তার বেইজ্জতি তো করানো যায় না। রাহাত, আরাবির ছোট্ট ডাকে রাহাত আরাবির মুখের দিকে তাকালো। রাহাত ততক্ষণে খেয়াল করেছে তার মিষ্টি আপু নির্লিপ্ত। যেখানে সায়র সম্পর্কে কথা হচ্ছে সেখানে তার তো কথা বলে সবার কানের পোকা বের করে দেওয়ার কথা, কিন্তু সে চুপ কেন? রাহাতের ভাবনার মাঝে আরাবি তাকে আবার ডেকে উঠলে রাহাত সাড়া দেয়, রাহাত, হি ইজ মাই হাজবেন্ড। আরবির একটা কথায় যেন রাহাতের মাথায় ভাঁজ পড়ল। সে খানিকক্ষণ মেরে দাঁড়িয়ে থাকে, যেন আরবি কি বলছে তার মাথার ওপর দিয়ে গেছে। কিছু সময় পর রাহাত ধাতস্থ হয়ে আরবির দিকে তাকায়। আরবিকে দেখে তো মনে হচ্ছে না যে মজা করছে। তাহলে কি সত্যি? আপু, তুমি এটা কিভাবে করতে পারো? হাও, সে তোমার বয়ফ্রেন্ড না যে তুমি তাকে ছেড়ে আর একজনকে বিয়ে করবে? হি ইজ ইউর হাজব্যান্ড। ড্যাম, তাহলে কেন করলে এমন? ভাইয়াকে কেন ছাড়লে? আর ভাইয়া কেন কোনো অ্যাকশন নেননি? তার তো এখন দুনিয়া ধ্বংস করে ফেলার কথা। রাহাত, লিসেন টু মি।
কি শুনবো আমি আপু? তোমরা আলাদা আছো, এই অষ্টম আশ্চর্যজনক ব্যাপার সত্য। আমি ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি, সে তোমায় ছাড়া থাকছে কি করে? তুমি থাকছো কি করে তোমার মিস্টার সাইকোকে ছাড়া? রাহাতের কথা শুনে আরাবি তাচ্ছিলে হাসি দেয়, যেন রাহাত জোকস বলছে আর আরাবি তা শুনে খুব মজা পেয়েছে। এদিকে চৌধুরী পরিবার দর্শকদের মতো সব দেখছে, এছাড়া কী বা করার আছে তাদের। আয়েশের নিচে চোখের চাহনি আরাবির উপর সীমাবদ্ধ। আরাবি সবাইকে এক পলক দেখে নেয়, একটা দীর্ঘশ্বাস ফেলে রাহাতকে বলতে শুরু করে, টাইম ইজ দ্য গ্রেটেস্ট টিচার। সময় আমাদের অনেক কিছুই শিখিয়ে দেয়, যেটা মানুষ মারাত্মক ভয় পায়। সময়ের পরিক্রমায় মানুষকে তার মধ্য দিয়েই যেতে হয়, আর সেই সময়টা এতটা ভয়ঙ্কর, এতটা দীর্ঘ হয় যে মৃত্যুর আগ পর্যন্ত তার রেশ কাটে না। যাকে মানুষ ভয়ঙ্কর রকম ভালোবাসে, সময়ের বদৌলতে মানুষকে তাকেই ছাড়া থাকতে হয়। এই যে আমি প্রত্যেকটা মোনাজাতে, প্রত্যেকটা দোয়ায় এই প্রার্থনা করতাম যে বিচ্ছেদের মরণ যন্ত্রণা আমার জীবনে নেমে আসার আগে মৃত্যু নেমে আসুক আমার, কিন্তু আমার প্রার্থনা তো কবুল হয়নি। এমন ভয়ঙ্কর বিচ্ছেদের পর তো দিব্যি বেঁচে আছি আমি, তাই না? সেই মানুষটা আমার কাছে নেই, কারণ আমার ভাগ্য খারাপ। এই পোড়া কপালে সেই চমৎকার মানুষটা নেই। সবশেষে এটাই বলবো, এনি ওয়ার্ডস ক্যান নট ন্যারেট হাউ মাচ আই লাভ হিম, হাউ মাচ আই ওয়ান্ট হিম। আই ক্যান রিলেট। তাকে হারানোর যন্ত্রণা কতটা তীব্র, সেই তীব্র ভয়ঙ্কর যন্ত্রণাতে কিভাবে পড়েছি আমি, এখনও পড়ছি। সেই ট্র্যাজেডির পর 3 মাস হসপিটালে অচেতন অবস্থায় পড়েছিলাম আমি। ডু ইউ থিঙ্ক 3 months ইজ সো লিটল টাইম? 7টা বছর পর এখনও সাইকিয়াট্রিকের শরণাপন্ন হওয়া লাগে আমার। সে জোর করে আমার জীবনে আসলো, ভালোবাসলো, ভালোবাসা আদায় করে আমায় উন্মাদ করে চলে গেল আবার। শেষের কথাটা বলার সময় আরাবির গলা ধরে এসেছে। কথাটুকু শেষ করতেও ভীষণ কষ্ট হচ্ছে তার। বুক কাঁপছে সেই ভয়ঙ্কর যন্ত্রণা যে। সবার চোখে পানি। জাহানারা, নির্জনা, তানিয়া আরাবিকে সহ্য করতে না পারলেও তাদের চোখে পানি জমেছে। আফসানা বেগম ঝরঝর করে কেঁদে দিয়েছে। আবিরেরও বুকটা ভারী ঠেকছে। অন্তি উদ্রির চোখেও পানি। আমজাদ চৌধুরী, আহাদ চৌধুরী, আকরাম চৌধুরীরও মুখে ঘোর তমসা। আজমল চৌধুরী সেখানে অনুপস্থিত। আর আয়াসকে সে তো কয়েক ধাপ ওপরে কাউকে তোয়াক্কা না করে আরাবিকে টেনে বুকের মধ্যে জড়িয়ে নিল, যেন সে উপলব্ধি করতে পারছে আরাবির যাতনা। আরাবি আয়েশের 2 হাত আঁকড়ে ধরে বুকে মুখ গুজে দিয়েছে। রাহাত আরাবির কথা শুনে পাগল প্রায় অবস্থা। চোখে তার পানি টলমল, আর হবে নাই বা কেন, সে তো মিষ্টি আপু বলতে অজ্ঞান। রাহাত আরাবিকে বলতে লাগলো, আপু, আমি ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি, ওকে? আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, তবে এতটুকু জানি তোমরা কেউ ভালো নেই। আমি তাকে বলবো কোনো কিছুই পরোয়া না করে তার মিষ্টি পরীকে তুলে নিয়ে যেতে। তুমি তো জানো ভাইয়ের সেই সাহস আর ক্ষমতা দুটোই আছে। রাহাত নিজের কথা শেষ করে সায়রাকে নিয়ে তড়িঘড়ি পা চালালো, যেন সায়র ভাইয়া আর মিষ্টি আপুকে এক করা তার জীবনের একমাত্র লক্ষ্য। আয়েশের বুকে ব্যথা হচ্ছে রাহাতের কথা শুনে। যাকে হারানোর ভয়ে তার বুকে ব্যথা করছে, সে তো তার বুকেই আছে, তবুও ব্যথা করছে। আচ্ছা, সায়র যদি সত্যি সামনে এসে দাঁড়ায়, তাহলে কি আরাবি তাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, যাবেই তো। এতটা ভালোবাসে যে। আয়েশের বুকের ব্যথা দ্বিগুণ হয়। সে আর একটু নিবিড়ভাবে জড়িয়ে নেয় আরাবিকে। কোথাও যেতে দেবে না আয়াস সেই মেয়েকে। আরাবি আয়েশের বুকে থেকে মাথা তুলে বলে, আমি একটু একা থাকতে চাই আয়াস। আমি বের হচ্ছি, আমায় খুঁজবেন না প্লিজ। সময় হলে আমি নিজেই চলে আসবো। আরাবি আয়েশের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আফসানা বেগমের সামনে দাঁড়ালো। আফসানা বেগমের চোখ বেয়ে নোনা জল পড়ছে। আরাবি নিজের হাত দিয়ে অতি সন্তর্পণে মনির চোখের পানি মুছে দিল। মনে আম সরি, আমার জন্য তোমার দিনটা খারাপ হয়ে গেল। আমি আসছি, হ্যাঁ? আর চিন্তা করো না আমার জন্য, ঠিক আছে আমি? তুমি তো জানো তোমার ছোট আম্মার ধৈর্য শক্তি একটু বেশি। এনজয় ইউর ডে। আর যদি কেঁদেছো না, এই কথা আমার কানে একবার আসলে আর ফিরবো না। আগের মতোই শত খুঁজেও পাবে না আর আমায়। আরাবির হুমকিতে কাজ হলো বোধহয়। আফসানা বেগমের কান্না থেমে গেল সহসাই। আফসানা বেগমের সাথে কথা শেষ করে আরাবি বেরিয়ে গেল ভেন্যু থেকে। আয়েশা এক দৃষ্টিতে আরবির যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির এসে আয়েশের কাঁধে হাত রাখলে আয়েশ কাঁধে রাখা হাত অনুসরণ করেই আবিরের দিকে তাকায়। ভাইয়া, ওই মেয়েটা প্রচণ্ড ভালোবাসতে জানে। তার ভালোবাসা অর্জন করতে পারলে তোমার মতো লাকি আর কেউ হবে না। সো কিপ ইট আপ।
আয়াস মৃদু হাসল আবিরের কথার পিঠে। আবিরের কাঁধ চাপড়ে বলে, তার একটুখানি ভালোবাসার অর্জনের জন্য আমার পুরো জীবন দিতে হলেও দ্বিধা নেই। এ পর্যায়ে আহাদ চৌধুরী এগিয়ে আসলেন ছেলের কাছে। আয়াসের হাতটা নীরের নিজের হাতের মুঠোয়, মুখে তার বেদনার ছাপ, কণ্ঠে অনুনয়। মেয়েটাকে কখনো কষ্ট দিও না বাবা, অনেক সহ্য করেছে ও, এইবার ওর ভাগ্যের গুলিটা তুমি ওকে দিও, একটু শান্তি দিও আমার মেয়েটাকে, অসম্মান করো না কখনো। এখনও তোমাকে মেনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওর আত্মসম্মানে একবার আঘাত লাগলে ও তোমার দিকে ফিরেও তাকাবে না। আয়াস জড়িয়ে ধরে আহাদ চৌধুরীকে, তার কথায় সম্মতি দিয়ে বলে, তার এক চিলতে হাসির জন্য আমার এই প্রাণ সহস্রবার কুরবান। পরিবারের সাথে ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে তুলি। তুষার ওর চাচাতো ভাই হয় এক বাড়িতেই থাকে, সেও উপস্থিত টেবিলে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে খাচ্ছে সে। তুলির মা আর তুষারের মা সবাইকে পরিবেশন করে দিচ্ছে। হঠাৎই তুলির দাদি তুলিকে উদ্দেশ্য করে বলে, কে রে চক্রি, বিয়ে করবি কবে? আর কতকাল আমার নাতিটাকে অপেক্ষা করাবি? এখন তো দেখছি তোর জন্য অপেক্ষা করতে করতে তুষারের সংসার করা হয়তো হবে না। দাদির কথা শুনে তুলি খাওয়া থামিয়ে দাদির দিকে তাকায়। রোজ রোজ এই কথা শুনতে শুনতে তুলির মেজাজ খারাপ। যেখানে সবাইকে জানিয়েছে অপেক্ষা করার কারণ, তবুও প্রতিদিন কেউ না কেউ এই এক কথা ধরে। এমনিতেই আজ তুষারের ওপর তুলি চটেছে, মন মেজাজ একদম ভালো নেই। তার উপর দাদির এমন কথায় তুলি ফুঁসে উঠল। আমি কাউকে বলেছি আমার জন্য অপেক্ষা করতে? জানোই যখন আমি কেন অপেক্ষা করছি, তবুও রোজ রোজ এই এক কথা না তুললে কি না? এতই যদি তোমাদের সমস্যা হয় তাহলে নিজেদের ছেলের জন্য অন্য মেয়ে খুঁজে ধরে বিয়ে দিয়ে দাও, করতে হবে না আমার জন্য অপেক্ষা। আর একটা কথা কান খুলে তোমরা শুনে নাও, সারা জীবন আমি অবিবাহিতা থাকবো, তবুও আমার জান পাখিকে ছাড়া বিয়ের বউ করব না, বুঝেছো তুমি? তুলি না খেয়ে উঠে গেল টেবিল থেকে। তুষার এক পলকে সবার দিকে চায়, নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করছে সে। দাদি, তোমাদেরকে আমি বারবার বলেছি যে তুলিকে কেউ জোর জবরদস্তি করবে না বিয়ে নিয়ে, কি বলিনি? তবুও তোমরা এমন কেন করো? ওর জেদটাই চোখে পড়ছে না তোমাদের? ওর ভালোবাসাটা চোখে পড়ছে না? ওর আবেগ চোখে পড়ছে না? ওর চোখে যে পানি ছিল সেটা কারোর নজর কাড়েনি? ও যে না খেয়ে উঠে গেল সেদিকে কোনো ভাবনা চিন্তে নেই। ও একটু সময় চাইছে শুধু, সেটা চোখে পড়ছে? আশ্চর্য না? বিয়েটা তো আমরা করব, যেখানে আমাদের কোনো সমস্যা নেই সেখানে তোমাদের এতটা মাথা ব্যথা কেন? প্রয়োজন পড়ে সারা জীবন আমি অপেক্ষা করব, তবুও তোমরা ওর সাথে জবরদস্তি করবে না। শেষবারের মতো বলছি, ওকে বিয়ে নিয়ে কোনো রকম চাপ দিবে না। আই রিপিট, কেউ না মানে কেউ না। ওর চোখে ফার্দার পানি আসলে ভালো হবে না বলে দিলাম। তুষারও নিজের কথা শেষ করে উঠে চলে গেল। সবাই তুষারের দিকে তাকিয়ে আছে। কার জন্য তুলিকে চাপ দেয় তারা? তুষারের জন্যই তো। কিন্তু তুষার সেই তো তুলির হয়ে সবাইকে ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দিল। ব্যাপারটা এমন হলো না যার জন্য করি চুরি সেই বলে চোর। মাহমুদা টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ছে। সামনে সেমিস্টার এক্সাম, তাই পড়ার চাপ ভীষণ। রেজাল্ট খারাপ হলে বাপে ধরে বিয়ে দিয়ে দেবে, সেই ভয় আরও ভালো করে পড়ছে সে। রোজ ভার্সিটি যায়, একটা ক্লাসও মিস দেয় না। তবে ভার্সিটিতে যেতে এখন ওর ভালোই লাগে। 3 ইডিয়টসের সাথে সময় তার দারুণ কাটে। জুনিয়রদের সাথে এমন বন্ডিং হয় কারোর, হয়তো তার হয়েছে। মাহমুদার ভাবনার মাঝেই ফোনটা বাজখাই শব্দে বেজে উঠলে বিরক্ত হয় মাহমুদা। ফোনটা তুলে দেখে আননোন নাম্বার। মাহমুদা কলের পুতুলের মতো ফোনটা তুলে সালাম দেয়। অন দ্য কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিনপতন নীরবতা চলছে, কেউ কোনো কথা বলছে না। মাহমুদা বিরক্ত হয়। কথা বলবি না তো ফোন দিছিস কেন? চোরনি। ভ্রু কুচকে আসে মাহমুদার চোরনি সম্বোধন শুনে। এই অজ্ঞাত পুরুষ তাকে চোরনি সম্বোধন করছে। মুহূর্তেই ফুঁসে ওঠে মাহমুদা। এই চোরনি মানে? চোরনি কেন হতে যাব? হ্যাঁ চোরনিই তো, আমার মন চুরি করেছো। এত মূল্যবান একটা জিনিস চুরি করে আবার বলছো কেন চোরনি? চোরনি শুনে মাহমুদা এত খেপেছে যে অপর পাশের মানুষটার কথার ভাবার্থ বুঝতে পারেনি। তুই চোরনি, তোর বাপ চোরনি, তোর 14 গোষ্ঠী চোরনি, শালার ঘরের শালা। আর কোনো দিন যদি ফোন দিস, ফোনের ভেতর ঢুকে তোর নাক ফাটিয়ে আসবো। নিজের কথা শেষ করে খট করে ফোন কেটে দেয় মাহমুদা। অপর পাশে ফোন হাতে নিয়ে কপাল চাপড়াচ্ছে রোমান। কি করতে চেয়েছিল আর কি হয়ে গেল?
সত্যি সে একটা আহামক। নোমানের সামনে বসেছিল বৃষ্টি। মূলত নোমান বৃষ্টিকে অনেক বুঝিয়ে নাম্বারটা নিয়েছিল। ফোন ছিল স্পিকারে, তাই বৃষ্টি সব কিছুই শুনেছে। বৃষ্টিও রাগে ক্ষোভে নোমানের উপর চড়া হয়েছে। নোমানের চুল দুই মুঠোয় ধরে একবার ডানে টানছে, তো একবার বামে, তো আবার কখনো ওপর নিচ করে ঝাঁকিয়ে দিচ্ছে। বৃষ্টির শুধু হাত ইচ্ছে না, মুখও চলছে। খবিস জানি কোথাকার, তোর জন্য আমাদের 14 গোষ্ঠীর চর্ণির তকমা পেল। বলদ, এই বুদ্ধি নিয়ে তুমি প্রেম করতে নেমেছো? তোর তো জীবনে প্রেমের পাওয়া হবে না, যে আহাম্মক। বৃষ্টি ভেজা শীতল সকাল, ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। এই পরিবেশে মানুষের অলসতা বেড়ে যায়, কমে যায় কাজের তাগিদ। আর যদি অলস ঘুম কাতুরে ব্যক্তি হয় তাহলে তো কথাই নেই। সারাদিন তার ঠিকানা হয় বিছানায়। ভোজন রসিকদের বেড়ে যায় খাওয়ার বাহার। আফসানা বেগমের জন্মদিনের পর কেটে গেছে কয়েকদিন। সেদিন রাতে বেরিয়ে যাওয়ার পর আরাবি ফিরেছে তার পরের দিন বিকালে। আয়েশের কড়া নির্দেশে আরাবিকে এই নিয়ে কেউ প্রশ্ন করেনি। আয়াস আর আরাবির সম্পর্ক কিছুটা স্বাভাবিক। দুইজনই সম্পর্কটা ঠিক করতে চেষ্টা করছে। আবিরও নতুন বিজনেস নিয়ে ব্যস্ত। কিছুদিন পরই তার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে পার্টি থ্রো করবে। অন্তি চুটিয়ে প্রেম করছেন শুভর সাথে। শুভ এলাকার এমপি, ব্যস্ত মানুষ, তাই অদ্রিকে সময় কম দেয়। এতে অন্তি খুশি, তার কোনো আফসোস অভিযোগ নেই। আর অদ্রি সাহস করে তুর্যের নাম্বারে ফোন দিয়েছিল, কিন্তু কথা বলতে পারেনি। ফোন রিসিভ করেই তুর্য বলেছে, অদ্রিকা আমার সময় আজ নেই, পরে কথা বলি। অদ্রি আজও ভেবে পায় না তুর্য জানলো কি করে অদ্রি ফোন করেছে। আবার তুর্য মুখে নিজের পুরো নাম শুনে অদ্রির কলিজা চলকে উঠেছিল। এই ডাকের পর আর সাহস করে ফোন দেয়নি। বাকি সবার জীবন আপন গতিতে চলছে। তবে আজ এই বৃষ্টির মুখর দিনে চৌধুরী বাড়িতে অতিথি আসতে চলেছে। আহাদ চৌধুরীর অতিথি। আহাদ চৌধুরী সবাইকে উপস্থিত থাকতে বলেছে, তাই চৌধুরী বাড়ির সবাই উপস্থিত, আরাবিও বাদ যায়নি। আফসানা বেগম ব্যস্ত হাতে অতি আপ্যায়নের ব্যবস্থা করছে। বিকালে তাদের আজ আমার থাকাই সকাল সকাল আসবে অতিথি। আহাদ চৌধুরীর নির্দেশ অনুযায়ী পুরো বাড়ি ঝকঝকে তকতকে করেছে দুইজন মেয়ে। একটু বেলা গড়ালেই অতিথিদের আগমন হয়। তরুণী একটা মেয়ে, প্রাপ্তবয়স্ক সুদর্শন একটা পুরুষ, আর তাদের বাবা মা। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজ অন্তিকে ছেলেপক্ষ দেখতে আসবে। যদিও আহাদ চৌধুরীর এই পরিকল্পনা এখন ছিল না, কিন্তু ছেলেকে সে ব্যক্তিগতভাবে অনেক বছর ধরে চেনে। এত ভালো ছেলে হাতছাড়া করতে চাইলেন না। আর যদি কথা ঠিকঠাকভাবে এগোয় ও তাহলে এখনই মেয়ে তুলে দেবেন না। আগে অন্তির পড়াশোনা শেষ হবে, তারপর। আহাদ চৌধুরী সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, সবার আর ছেলের সুনাম করছেন। আফসানা বেগমও ছেলেকে চেনে। সে এসে ছেলেকে আদর করে গেছে। ছেলে নির্লিপ্ত হয়ে বসে আছে আর হুহা করছে। ভদ্রতার খাতিরে না বললেই না, তাই টুকটাক কথা বলছে। আহাদ চৌধুরী তো খুশি শেষ নেই। গতকাল রাতেই তিনি অন্তিকে বলেছে এই ব্যাপারে। মেয়ে মুখে কিছু বলেনি, তাই মৌনতা সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিয়েছেন। তাছাড়া ছেলে ডাক্তার, দেখতে শুনতে সুন্দর, ভদ্র মার্জিত, ভালো পরিবারের। সবাই এখানে উপস্থিত থাকলেও নিচে এখনো নামেনি আরাবি। আহাদ চৌধুরী অদ্রিকে বললেন আরাবিকে ডাকতে। অদ্রিও বাধ্য মেয়ের মতো চলল ভাবিকে ডাকতে। আহাদ চৌধুরী অতিথিদের উদ্দেশ্য করে বললেন, এখন আপনারা একটা ঝটকা খেতে চলেছেন, তাই নিজের জায়গায় ভালো করে বসুন, না হলে পড়ে যেতে পারেন। সবাই বেশ অবাক হয়েছেন আহাদ চৌধুরীর কথা শুনে। কি এমন হতে চলেছে যে তারা পড়ে যেতে পারে? সবাই বেশ ভাবুক হলেও আফসানা বেগম মিটি মিটি হাসছে। আবির এক পলক তার বড় মাকে দিকে দেখলেও সে মিটি মিটি হাসছে। বড়পা, তুমিও জানো তাই না, সেই জন্য তো এইভাবে হাসছো। আবিরের কথা শুনে আফসানা বেগমের হাসি আরো দীর্ঘ হয়। সে অতিথিদের উদ্দেশ্য করে বলে, তোরাও একটু পর জানতে পারবি বাবু, আর চমকটা তোদের জন্য না, গেস্টদের জন্য। তখনই সিঁড়ি বেয়ে নেমে আসতেই আরাবি আর পাশে অদ্রি। আরাবিকে আসতে দেখে গেস্টগণ বসা থেকে উঠে দাঁড়িয়েছে। তাদের মুখের অবস্থা দেখার মতো। আয়াস তাদের ঘুরে ঘুরে দেখছে, তার বউকে দেখে সবার এমন অবস্থা কেন? কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পাত্র গিয়ে আরাবিকে জাপটে ধরে। আফসানা আর আহাদ চৌধুরী বাদে সবার চোখ সানা ভরা। আয়াস তো রীতিমতো খেপে গেছে তার বউকে জড়িয়ে ধরার জন্য। আয়াস কিছু বলবে তার আগেই পাত্র নিজেই দেয় চিৎকার, জান পাখি। ঋষি বেবি।
আরাবির ঠোঁট মুচকি হাসি আর এমন সম্বোধন শুনে আয়েশের বুক কাঁপছে। আবির আয়েশের গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, ভাইয়া, তোমার বউ কখনো তোমাকে বেবি বলে ডেকেছে? আমার তো মনে হয় না ডেকেছে। আয়াস কটমট করে তাকালো আবিরের দিকে। এই ছেলেকে কষিয়ে দুটো ঘুষি বসিয়ে দিতে পারলে আয়াসের শান্তি হতো। তার প্রাণ নিয়ে টানাটানি হচ্ছে, আর এই ছেলে কিনা ঠিক বনি কাটছে। ঋষি অনেকক্ষণ ধরেই আরাবিকে জড়িয়ে ধরে রেখেছে। আরাবি ঋষিকে ছাড়াতে চাইছে কিন্তু পারছে না। নিজে না পেরে ঋষির মায়ের শরণাপন্ন হয়।